শুভেন্দু অধিকারী সম্ভাবনার প্রতীক থেকে সন্দেহের একটা কেন্দ্রে দাঁড়িয়ে আছে কি? শুভেন্দু অধিকারী 2021 সালে যখন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্য রাজনীতির ইতিহাসে নতুন একটা অধ্যায় লিখছিলেন, তখন অনেকেই মনে করেছিলেন এটাই হলো বিজেপির পরবর্তী বড় মুখ। বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পুরনো কর্মীদের মধ্যে অবমূল্যায়ন, আরএসএস বনাম শুভেন্দু গোষ্ঠীর কোথাও একটা ঠান্ডা লড়াই, এই সমস্ত কিছু নিয়ে দলীয় সমন্বয় নষ্ট হয়েছে। শুভেন্দু একাই বিরোধী মুখ হয়ে পড়েছেন, কিন্তু যুদ্ধে একা জেতা যায় না। বাংলার পরিবর্তন চাইলে শুনতে হবে বাংলার হৃদয়ের ভাষা। একটা ভুল রাজনীতি, একটা নিস্তেজ বিরোধী মুখ। 2026-এ সত্যি কি পরিবর্তন চায় বিজেপি? তাহলে প্রশ্ন উঠতেই হচ্ছে যে বিজেপি কিংবা বিরোধী দলরা শুভেন্দু কি আদৌ প্রস্তুত? দেখুন, মমতা ব্যানার্জি যখন বিরোধী ছিলেন তখন বাংলা তার কণ্ঠস্বর শুনেছে। আজ শুভেন্দুর কণ্ঠ এতটা স্পষ্ট নয় কেন? কোথায় ভুল করছেন শুভেন্দু? কেন পিছিয়ে পড়ছে বিজেপি? নারী, যুবক, বুদ্ধিজীবী, তাদের মন কেড়ে নিতে হলে কৌশল বদলাতেই হবে। আজ সত্য বচনে আমি বলবো, এমন এক স্ট্র্যাটেজি নিয়ে আমি আলোচনা করব, যে স্ট্র্যাটেজি হতে পারে যে চিন্তা ভাবনার মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে। বাংলার পরিবর্তন চাইলে শুনতে হবে বাংলার হৃদয়ের ভাষা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানেই আছে 2026-এর অজানা ফর্মুলা। আর আপনাদের মতামত ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়, কোনো কিছু আগে এগোনোই সম্ভব নয়। তাই সাবস্ক্রাইব করুন সত্য বচনে। সত্য কথার আওয়াজ বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছক। দেখুন, প্রথমেই যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী সম্ভাবনার প্রতীক থেকে সন্দেহের একটা কেন্দ্রে দাঁড়িয়ে আছে কি? শুভেন্দু অধিকারী 2021 সালে যখন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্য রাজনীতির ইতিহাসে নতুন একটা অধ্যায় লিখছিলেন, তখন অনেকেই মনে করেছিলেন এটাই হলো বিজেপির পরবর্তী বড় মুখ। কিন্তু 3 বছর পেরিয়ে আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনার মুখোশ কোথাও না কোথাও একটা বিবর্ণ রূপে রয়েছে। মানুষের প্রশ্ন, কেন একজন জনপ্রিয় কৃতি সংগঠক, সাবেক মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে হারানোর মতো ব্যতিক্রমী নেতা রাজ্যের মানুষের মন জয় করতে ব্যর্থ হচ্ছেন বারবার? এর উত্তর আমরা সত্য বচনের পক্ষ থেকে খোঁজার চেষ্টা করেছি। আমাদের যারা রিসার্চ টিম আছে সেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি। আমরা 3টে স্তর নিয়ে এখানে দেখতে পেয়েছি। নাম্বার 1, রাজনৈতিক কৌশলগত ভুল। 2, জনসংযোগের কোথাও না কোথাও অভাব। এবং 3, রাজনীতির মনস্তত্ত্ব বোঝার ক্ষেত্রে ব্যর্থতা। দেখুন, মমতা ব্যানার্জি এবং শুভেন্দু দুই ধারার কিন্তু বিরোধী রাজনীতির একটা মুখ বলা যেতে পারে। কারণ আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, যখন তিনি বিরোধী হিসাবে ছিলেন 2011 পর্যন্ত, তিনি ছিলেন জনতার মুখ, রাস্তাঘাটের সৈনিক এবং রাজনীতির একদম কেন্দ্রবিন্দুতে। তার তুলনায় শুভেন্দুর বিরোধী রাজনীতি হলো কিছুটা চড়িয়ে বক্তব্য, আদালতের মামলা এবং প্রশাসনিক ভাষ্য। বাঙালির মন এত সহজে কিন্তু রাজি হয় না। তার কারণ, তারা চায় একজন ফাইটার, একজন পাশে থাকা মানুষ, একজন যাকে তাদের প্রতিনিধি হিসেবে ভাবতে পারে। শুভেন্দু অধিকারীর এই আত্মিক সংযোগ তৈরি করতে কোথাও না কোথাও একটা বড় ব্যর্থতার জায়গা রয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ছাত্র রাজনীতি থেকে শুরু করে, যদি পরবর্তী ক্ষেত্রে তিনি যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী হন, কিন্তু তারপরেও 93 সালে যখন ব্রিগেডে তিনি বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা যখন ঝোলালেন, তারপর থেকে তার রাস্তায় নেমে আন্দোলন কংগ্রেসে থাকাকালীন, এবং তারপর যখন 98 সালে তিনি তৃণমূল কংগ্রেস দলটা গঠন করলেন, 99 সালের ইলেকশন, তার পরবর্তী সব ইলেকশন, এবং 2004-এ মমতা ব্যানার্জি কিন্তু এক হয়ে গেছিলেন। আপনারা সবাই জানেন, তাকে ক্যালকুলেট করতে হচ্ছিল বিরোধী দলের তকমাটা থাকবে কিনা, কারণ 30টা তখন হয়েছিল, এবং তারপর বনগাঁর ভূপেন শেঠ মারা যাওয়ার পর সেটা 29-এ হয়ে যায়, এবং সৌগত রায়কে বনগাঁ থেকে দাঁড়িয়ে জিতে এসে তখন 30টা করে তাকে বিরোধী দলের তকমা পেতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাস্তায় নেমে আন্দোলন, মানুষের পাশে থেকে আন্দোলনের পরেও
তাকে কিন্তু গদিতে বসার জন্য, মসনদে বসার জন্য 2011 সাল অবধি অপেক্ষা করতে হয়েছিল। তার কারণ এখানেই হচ্ছে সব থেকে বড় জিনিস, যেটা নিয়ে আলোচনা করবো। এই আলোচনার সব থেকে বড় জায়গা থাকবে কেন মমতা ব্যানার্জিকেও 93 সালের পর থেকেও তাকে বিরোধী মুখ হিসেবে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠা করে আলাদা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার পরও 2011 পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়েছিল। কারণ তিনি যখন প্রথম আন্দোলন শুরু করেন তখন কিন্তু বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করেন। তার মূল লক্ষ্য ছিল বামফ্রন্টকে হাটাও। তিনি প্রত্যেকবার সেই নারা দিয়েছিলেন, বামফ্রন্ট হাটাও, বামফ্রন্ট হাটাও। ব্রিগেড ভরে যেত। 21শে জুলাইয়ের অনুষ্ঠান বিরোধী থাকা অবস্থাতেও 21শে জুলাই ভরে যেত। মানুষ বুক চিতিয়ে তার জন্য আন্দোলন করতেন, গুলি খেতেও রাজি ছিলেন। যেখানে ডেকেছেন সেখানে মানুষ গেছেন, মানুষের পাশে থেকেছেন, মানুষও পাশে থেকেছেন, তিনিও মানুষের পাশে থেকেছেন। দলীয় কর্মীরা একদম এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, তবুও তাকে কিন্তু নো হোয়ার হয়ে যেতে হয়েছিল। 2004 সালে মাত্র একটা সিট, সেটা উনি জিতেছিলেন। সেই সময় কোনো একজন লোকসভার কংগ্রেসেরই লিডার, কারণ তিনি তখন ইয়েতে ছিলেন, এনডিএতে ছিলেন, তো তার মুখে আমি শুনেছিলাম যে পার্লামেন্টে, পরবর্তী ক্ষেত্রে আমরা অনেকেই জানি, পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে কোনো কিছু বলতে যাচ্ছেন, গোবিন্দার মতো একজন মানে সদ্য রাজনীতিতে পা দেওয়া একজন অভিনেতা, তিনি পর্যন্ত মমতা ব্যানার্জিকে বলেছিলেন, আরে দিদি आप चुप हो जाइए, चुप हो जाइए, आप बहुत बातें करते हैं, आप एक है, इतना बात आपको शोभा नहीं देता। তো সেইখান থেকে ঘুরে আসা কেন, কিভাবে, সেটা কিন্তু পুরোটা লুকিয়ে আছে এই আলোচনার মধ্য দিয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে শুভেন্দুর এবং বিজেপির ক্ষেত্রে, আমি বিজেপির মুখ, শুভেন্দু বিরোধী দলনেতা, রাজনৈতিক ছন্দপতনের ক্ষেত্রে 5টা কারণ বলা যেতে পারে। 1, নেতৃত্বে একা পড়ে যাওয়া, বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পুরনো কর্মীদের মধ্যে অবমূল্যায়ন, আরএসএস বনাম শুভেন্দু গোষ্ঠীর কোথাও একটা ঠান্ডা লড়াই, এই সমস্ত কিছু নিয়ে দলীয় সমন্বয় নষ্ট হয়েছে। শুভেন্দু একাই বিরোধী মুখ হয়ে পড়েছেন, কিন্তু যুদ্ধে একা জেতা যায় না। শুভেন্দুর বক্তৃতা ধারালো, কিন্তু বাস্তব ময়দানে তার উপস্থিত অনেকটা অনুপস্থিতির মতোই। অথচ বাঙালির রাজনীতির মানেই কিন্তু রাজপথে দাঁড়িয়ে মানুষকে নিয়ে প্রতিবাদ, পদযাত্রা নয় পদক্ষেপ চাই, এই বার্তা জনগণ কিন্তু বহুদিন ধরে বিজেপিকে স্পষ্ট করে দিচ্ছে। নাম্বার 3, সংগঠনবিহীন রাজনীতি। বিজেপি এখনো বুথ স্তরে টিএমসির সংগঠনের সাথে প্রতিযোগিতায় নামতে পারে না। শুভেন্দুর উচিত ছিল 2011 পর প্রতিটা জেলায়, প্রতিটা ব্লকে নিজে গিয়ে সংগঠন তৈরি করা। নাম্বার 4, স্থানীয় মুখ তুলে না আনা। টিএমসির বড় কৌশল হচ্ছে লোকাল লিডারশিপ। বিজেপি এখনো পর্যন্ত সেটা পারেনি। শুভেন্দু যদি চান 2026 বা বিজেপি যদি চায়, তাহলে একটা বাঙালি বিজেপি মুখ প্রতিটা জেলার জন্য দরকার। নাম্বার 5, এখানেই লুকিয়ে আছে আসল জায়গা, সেটা হচ্ছে জনগণের সমস্যা নিয়ে কোনো স্পষ্ট রূপরেখা না থাকা। যেটা আমি আগেই আলোচনা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 93 সালের পর থেকে 2011 সাল পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়েছিল, বিকজ এই একটা কারণের জন্য। তিনি বারবার বলতেন, বামফ্রন্ট হাটাও, বামফ্রন্ট হাটাও। বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা 2001 সালে হয় এবার নয় নেবার, 2006 সালে উল্টে দিন পাল্টে দিন, সমস্ত কিছু মানুষ শুনেছে, কিন্তু পাল্টালাম, তারপর কি বামফ্রন্টকে সরালাম, আপনি এসে কি করবেন? যার ক্লিয়ার আনসার 2006 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি কখনো মানুষের কাছে দিতে পারেননি। তারপরেই যখন পরিবর্তনটা ঘটল ইউপিএ 2 এর সময়ের পর থেকে 2009-এর ঠিক আগে আগে, এই সময় থেকে মমতা ব্যানার্জি বুঝতে পারলেন যে শুধু মানুষকে বললে হবে না, মানুষ চায়, বিকল্প চায়, কিন্তু বিকল্পর একটা রাস্তা চায়, দেখতে চায়, সেটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষই চায়। সেইখান থেকে মমতা ব্যানার্জি বলতে শুরু করলেন, প্ল্যানিং দিতে শুরু করলেন, তার স্পষ্ট একটা রূপরেখা দিতে শুরু করলেন যে আমি আসার পর কি দেব, কোথায় কোথায় কি কাজ করব, সেটা শুধু মুখে নয় অন্তর থেকে বলা, মানুষের মনের মধ্যে গিয়ে সেটাকে কানেক্ট করা। সেইখান থেকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের উত্তরণের শুরু।
মানুষের মধ্যে বিশ্বাস ভরসার জায়গা শুরু, এবং সেইখান থেকে বামফ্রন্টের পেছনে হাঁটা শুরু। যখন মমতা ব্যানার্জি মানুষকে কিছু করার কথা বলছিলেন, যখন মানুষকে নতুন দিশা দেখাচ্ছিলেন, আমি এলে কি করব সেই পরিষ্কার বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় বামফ্রন্ট এবং সিপিএমের তাবড় তাবড় নেতা অনিল বসু থেকে আরম্ভ করে বিভিন্ন নেতারা মমতা ব্যানার্জির নামে কুৎসা রটাচ্ছিলেন। সেটা বিনয় কোঙার হোক, অনিল বসু হোক, এরকম অনেকেই আছেন, আপনারা সবাই জানেন। এখানেই মানুষ বুঝতে শুরু করলো আমরা কি চাই। সেইখান থেকে মমতা ব্যানার্জির অ্যাকসেপ্টেন্সিটা শুরু হলো। তাই আজকেও সেই জায়গাটা ভীষণ দরকার। আজকে মানুষের সমস্যা কি? কর্মসংস্থান, নারী নিরাপত্তা, শিক্ষা, এই ইস্যুগুলোতে বিজেপির কোনো স্পষ্ট বক্তব্য এখনো পর্যন্ত নেই। শুভেন্দু যদি এই বিষয়গুলোতে জনসাধারণের ভাষায় কথা না বলেন, তাহলে জনপ্রিয়তা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন করা কিন্তু অসম্ভব। সুতরাং আগামী দিন 2026কে যদি পাখির চোখ করতে হয়, তাহলে নতুন প্যারাডাইম শিফট করতে হবে, নতুন প্যারাডাইম তৈরি করতে হবে। 2026-এর ভোট হবে ব্যক্তিত্ব বনাম সরকার, আস্থা বনাম অভিজ্ঞতা এবং পরিবর্তন বনাম স্থিতাবস্থার লড়াই। এবং এখানেই বিজেপি এবং শুভেন্দুর উচিত হবে 5টা বিষয়ে তাদের স্ট্র্যাটেজি সাজানো। নাম্বার 1, বাঙালি হিন্দুত্বর নামে মডেল তৈরি করা। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার নাম করে সংখ্যালঘু তোষণ করছেন, এই বার্তাটা জনপ্রিয় হলেও কিন্তু যথেষ্ট নয়। হিন্দু ভোট কনসলিডেটেড করতে চাই, হিন্দু আবেগের আঞ্চলিক মডেল তৈরি করা, তীর্থস্থান সংস্কার করার একটা ক্লিয়ার মেসেজ দেওয়া, পুজোর সময় সরকারি ভাতার একটা ক্লিয়ার স্ট্রাকচার তৈরি করা, মন্দির দখলের বিরুদ্ধে আইনি সহায়তা কী করবে সেটা নিয়ে বলা, এবং সেক্ষেত্রে পরিষ্কার স্লোগান হওয়া উচিত, ধর্মে নয়, দাঙ্গায় বিশ্বাসী নয়, বাঙালি হিন্দুর অধিকার চাই। নারী এবং মেয়েদের বিশ্লেষণ ভিত্তিক কর্মসূচি। নাম্বার 2, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে নারী এবং মেয়েদের একটা কর্মসূচি দরকার। দেখুন, মমতা ব্যানার্জি নারী মুখ, এটা একটা বড় চ্যালেঞ্জ। তার বিরুদ্ধে পাল্টা দেওয়ার জন্য দরকার ন্যায্যতা এবং একটা সম্ভাবনার রাজনীতি। হতে পারে কোনো শক্তিশালী বন প্রকল্প নাম, যেটা এমপিতে লাডলি ব্যানা রয়েছে, এরকম কিছু যেখানে কর্মরত বা শিক্ষিত মহিলাদের জন্য সেলফ ডিফেন্স, ডিজিটাল ট্রেনিং এবং স্বনির্ভরতা প্রকল্প তৈরি করা। মা সাথী মোবাইল অ্যাপ হতে পারে এরকম কোনো অ্যাপ, যেখানে হেল্পলাইন, থানা বা মহিলাদের আইনগত সহায়তা একসাথে যেখানে থাকবে। গৃহবধূ স্টাইপেন্ড, 60 বছরের নিচে অসহায় গৃহবধূদের জন্য ভাতা। নাম্বার 3, যুব শক্তিকে নেতৃত্বে নিয়ে আসা। বেকারত্ব এখন সব থেকে বড় ইস্যু, তাই শুভেন্দুর উচিত বঙ্গ স্টার্টআপ হাব, তরুণ উদ্যোক্তাদের জন্য ট্যাক্স ছাড় এবং সরকারি লোনের ব্যবস্থা করে দেওয়া, যেখানে টেকনো স্কিল মিশন থাকতে পারে, যেখানে ডেটা অ্যানালিটিক্স, এআই, সফট স্কিল শেখানোর সরকারি কোনো ইনস্টিটিউট তৈরি করার একটা পরিকল্পনা দিতে পারেন তারা, ক্ষমতা এলে করবে। ইন্টার্নশিপ গ্যারান্টি, গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সরকারি এবং প্রাইভেট সেক্টরে ইন্টার্নশিপ। দেখুন, 4 নম্বর যে পয়েন্টটা বলবো ভীষণ ইম্পর্টেন্ট, বুদ্ধিজীবীদের আস্থা অর্জন, যেটা দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির পাশে ছিলেন না বুদ্ধিজীবীরা, কিন্তু 2006-এর পর থেকে একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছিলেন এবং আমরা দেখেছিলাম আমরা ওরা দুটো ভাগে তিনি ভাগ করতে পেরেছিলেন। কারণ পশ্চিমবঙ্গ মানেই কিন্তু চিন্তাভাবনার রাজ্য, ভারতবর্ষের অন্য জায়গা থেকে আলাদা। তাই শুভেন্দু কিংবা বিজেপির উচিত সাহিত্য সংবর্ধনা তহবিল, যেখানে গবেষণা, নাট্য, চিত্রকলা এবং লেখালেখি যারা করে তাদের সরকারি স্কলারশিপের ব্যবস্থা। শিক্ষক নিরাপত্তা আইন, শিক্ষকদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ বন্ধে কঠোর আইনের ব্যবস্থা করা। মত প্রকাশ স্বাধীনতা গ্যারান্টি, স্বাধীন সাংবাদিক, কবি, শিক্ষকরা যেন নির্ভয়ে কাজ করতে পারেন। নাম্বার 5, প্রবীণ এবং প্রান্তিক শ্রেণীর জন্য একটা কোনো ভালো সেন্সিটিভ প্রকল্প নিয়ে আসা, যেমন বাংলার প্রবীণ সম্মান হতে পারে, 65 বছরের বেশি হলে প্রবীণদের জন্য মাসিক 500 টাকা ভাতা হতে পারে। ঘর প্রকল্প যেটা রয়েছে যদিও, কিন্তু ঘর সংস্কারের জন্য কোনো অনুদানের ব্যবস্থা করা, এরকম প্রকল্প একটা চালু করার কথা ভাবনা চিন্তা করতে পারে, সেটা ম্যানিফেস্টোতে নিয়ে আসতে পারে। চাষি বিমা প্রকল্প রয়েছে, কিন্তু সেটা ভীষণভাবে ইমপ্লিমেন্ট করা। ফসলের ক্ষতি হলে স্বয়ংক্রিয় যে ইন্স্যুরেন্স পেমেন্ট রয়েছে, ইউপিআই পেমেন্টের মধ্য দিয়ে কিভাবে সেটা পেতে পারে। আর
এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রাজনীতির ভাষার পরিবর্তন ভবিষ্যতের মূল চাবিকাঠি। কারণ শুভেন্দু বাবুর সব থেকে বড় পরিবর্তন দরকার তার রাজনীতির ভাষার। সাম্প্রতিক সময় মানুষ আক্রমণ নয়, উন্নয়নের রাজনীতি চায়। তার উচিত এবং বিজেপির প্রত্যেকটা নেতার উচিত অন্য নেতাদের, বিরোধী দলের নেতাদের ব্যক্তিগত আক্রমণ কমিয়ে নীতিভিত্তিক বিরোধিতা করা। সংখ্যার খেলা নয়, দিশার কথা বলা। জনগণকে ভয় দেখিয়ে নয়, আশ্বাস দিয়ে ভোট টানার কৌশল গ্রহণ করা। এবং এটা একটা রাজনৈতিক প্যারাডক্স বলতে পারেন। তাই তার সমাধান হিসেবে অনেক অস্ত্র কিন্তু বিজেপির কাছে রয়েছে। অনেকেই মনে করেন যে তৃণমূল দলটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, প্রশাসনিকভাবে কোথাও না কোথাও একটা লিমিটেশন তৈরি হয়েছে, কিন্তু এখনও ইমোশনাল মেজরিটি কিন্তু তাদের সঙ্গেই আছে। তাই শুভেন্দুর উচিত সেই আবেগের উৎসগুলোকে আগে অ্যানালিসিস করা, আস্থা তৈরি করার, মানুষের সেই আস্থা তৈরি করার একটা স্ট্র্যাটেজি তৈরি করা। মমতা ব্যানার্জির মা মাটি মানুষের জায়গায় সম্মান, সুরক্ষা, স্বাধীনতা, কোনো প্রতীক বা প্রকল্প গড়ে তোলা, কোনো ন্যারেটিভ তৈরি করা, দলের মধ্যে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলে তাদেরকে অনুপ্রাণিত করা। তাই আবার বলছি, এখানে কিন্তু শুভেন্দু বনাম মমতা নয়, বিজেপি বনাম তৃণমূল নয়, আশা বনাম স্থবিরতার একটা লড়াই এখানে। 2026 সালের ভোট কেবল দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, এটা একটা মানসিক পরিণতির লড়াইও হতে পারে। তাই শুভেন্দুর উচিত নিজেকে একজন হোপ কেরিয়ার হিসাবে তৈরি করা, যিনি শুধু টিএমসির বিরুদ্ধে নয়, সারা রাজ্যের প্রত্যাশার পক্ষে দাঁড়াবেন। আর এটা যদি করতে পারেন, কোথাও না কোথাও মমতা ব্যানার্জির জনপ্রিয়তা, অভিষেকের স্ট্র্যাটেজির জায়গাতে কোথাও না কোথাও আঘাত করা যেতে পারে এবং ইতিহাসে 2026 লেখা হতে পারে এক নতুন পরিবর্তনের বছর হিসেবে। আপনি কি বিশ্বাস করেন শুভেন্দু বা বিজেপি কি পারবে তৃণমূলকে হারাতে? এই ভিডিও যদি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে, অবশ্যই কমেন্টে লিখুন আপনার কি মত। আপনার একটা শেয়ার হাজারো মানুষের হয়তো চোখ খুলে দিতে পারে। রাজনীতি নিয়ে মিডিয়া যখন প্রশ্ন তুলতে ভয় পায়, তখন সত্য বচন তোলে সত্যের আওয়াজ। আমাদের এখানে আমরা কোনো পক্ষপাতিত্ব করি না, আমরা প্রশ্ন করি এবং তার উত্তরও চাই। 2026 কার সেটা আপনি ঠিক করবেন, কিন্তু তথ্য ছাড়া নয়। আর যদি চ্যানেলটা ভালো লাগে, চ্যানেলটাতে প্রথমবার আসেন, কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন। কারণ আমাদের কাছে লুকানো নেই কোনো দল বা কোনো দিক, কোনো পক্ষপাত। সত্য জানুন, সত্য ছড়ান, কারণ সত্যই পারে ইতিহাস গড়তে। সত্য বচন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রাজনীতির মুখোশ খুলে পড়ে থাকে নগ্ন বাস্তব। তাই বন্ধু, আবার দেখা হবে পরের পর্ব। নতুন সত্য, নতুন কৌশল, শুধুমাত্র সত্য বচনে। নমস্কার, ভালো থাকবেন।